দেখছেন দেশের কথা দশের কথা, সঙ্গে রয়েছে আমি সমাদৃতা। শুরুতে যে খবর আমরা নজর রাখবো, জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ থেকে শুরু করে একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করেছে মোদী সরকার। সেই নির্বাচনের প্রতিশ্রুতিতেই ছিল অভিন্ন দেওয়ানি বিধি লাগু করা হবে। সেই লক্ষ্যেই এবার হাতিয়ার দিল্লি হাইকোর্টের রায়। প্রশ্ন উঠছে, সেই রায়কে হাতিয়ার করে এবার কি দেশ জুড়ে লাগু হবে অভিন্ন দেওয়ানি বিধি? অভিন্ন দেওয়ান বিধি লাগু করার ক্ষেত্রে বেশ খানিকটা পথ পরিষ্কার হলো কেন্দ্রের সামনে। অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে কেন্দ্রীয় আইন মন্ত্রকের নির্দেশ দিল্লি হাইকোর্টের। বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে কোন আইন লাগু হবে, উপজাতি নাকি হিন্দু বিবাহ আইন? দিল্লি হাইকোর্টের শুনানি ছিল এই নিয়েই। আবেদনকারী হিন্দু বিবাহ আইন অনুযায়ী বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন, কিন্তু তার স্ত্রীর বক্তব্য দুজনেই রাজস্থানের মিনা উপজাতির অংশ। সেক্ষেত্রে তাদের বিয়ে বা বিচ্ছেদের ক্ষেত্রেও মিনা উপজাতির আইনই লাগু হওয়া উচিত। এই মামলার শুনানিতেই অভিন্ন দেওয়ানি বিধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রতিভা এম সিং। তিনি বলেন, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার এটাই সঠিক সময়। অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের নির্দেশ, কেন্দ্রীয় আইন মন্ত্রককে প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ। কি এই অভিন্ন দেওয়ানি বিধি, কেন প্রয়োজন? সকলের জন্য এক আইন সব ধর্মীয় সম্প্রদায়ের ক্ষেত্রেই লাগু হবে, সব ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও লাগু হবে। বিয়ে বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক সব ক্ষেত্রেই লাগু হবে এই আইন। সব ধর্মের মানুষ একই রকম আইনি সুরক্ষা পাবেন। হিন্দু বিবাহ আইন সংশোধনের পর পৈতৃক সম্পত্তিতে মেয়েরা অধিকার পেলেও অন্য অনেক সম্প্রদায়ের মেয়েরা এই সুবিধা পান না। উত্তর পূর্বের রাজ্যগুলিতে 200-রও বেশি জনজাতি নিজেদের আইন মেনে চলে। সংবিধান নাগাল্যান্ডের নিজস্ব আইনকেও স্বীকৃতি দিয়েছে। মেঘালয়, মিজোরামও একই রকম সুরক্ষা ভোগ করে। গোয়াতেও অভিন্ন আইন মেনে চলা হয়। দেশ জুড়ে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হলে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে একই রকম সুরক্ষা উপভোগ করবে। রিপাবলিক বাংলা। জম্মু ও কাশ্মীরে পুনর্বিন্যাসের ঘোষণা। জম্মু কাশ্মীরে নয়া 7 বিধানসভা কেন্দ্র, পাক অধিকৃত কাশ্মীরে 7 বিধানসভা কেন্দ্র ঘোষণা মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রের। ৩৭০ ধারা প্রত্যাহার হয়েছে। এবার উপত্যকায় ভোটের তোড়জোড় জোর কদমে। জম্মু কাশ্মীর বিধানসভা আসন পুনর্বিন্যাসের ঘোষণা মুখ্য নির্বাচন কমিশনের। জম্মু কাশ্মীরে নয়া 7 বিধানসভা কেন্দ্র, 83-র বদলে 90টি বিধানসভা কেন্দ্র। পাক অধিকৃত কাশ্মীরের 7টি বিধানসভা কেন্দ্র। 2022-এর মার্চের মধ্যে গোটা পর্ব শেষ হবে। ঘোষণা মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রের। বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টি জম্মু ও কাশ্মীর ইউনিটের একটি প্রতিনিধি দল কমিশনের সঙ্গে বৈঠক করেন। কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পাওয়ার পর জম্মু ও কাশ্মীরের প্রথম বিধানসভা ভোটের জন্য কমিশনের হাতে মোটামুটি 9 মাস আছে। তার আগেই কমিশন আসন পুনর্বিন্যাসের কাজ সেরে ফেলতে চাইছে। কূটনৈতিক মহলের মত, পাক অধিকৃত কাশ্মীরের 7টি বিধানসভা কেন্দ্র ঘোষণার মাধ্যমে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের। রিপাবলিক বাংলা। করোনা তৃতীয় ঢেউ দোরগোড়ায়, অক্সিজেন নিয়ে আগাম প্রস্তুতি কেন্দ্রের। দেশে 1500টি অক্সিজেন প্লান্ট তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর। করোনার দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেন ঘাটতি নিয়ে চূড়ান্ত অস্বস্তিতে পড়েছিল কেন্দ্র। দিল্লি সহ বেশ কয়েকটি রাজ্যে অক্সিজেনের অভাবে মৃত্যুর অভিযোগও উঠেছিল। তাই এবার তৃতীয় ঢেউ আসার আগেই দেশে অক্সিজেন প্রস্তুতি সেরে রাখতে চাইছেন প্রধানমন্ত্রী। শুক্রবার অক্সিজেন সরবরাহ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে অক্সিজেন ঘাটতি না হয় তার জন্য আগাম প্রস্তুতি প্রধানমন্ত্রীর। 1500টিরও বেশি পিএসএ অক্সিজেন প্ল্যান্ট তৈরি হবে। অক্সিজেন প্ল্যান্টগুলি একসঙ্গে 4 লাখ বেডে অক্সিজেন পরিষেবা দিতে সক্ষম। দেশে পিএসএ অক্সিজেন প্ল্যান্টগুলি সম্পর্কে খোঁজ নেওয়ার পর দ্রুত এই প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। জানা গেছে, পিএম কেয়ার্স ফান্ডের টাকা কয়েকটি অক্সিজেন প্ল্যান্ট তৈরিতে খরচ হবে। রিপাবলিক বাংলা। ভারতীয় অর্থনীতির মেরুদণ্ডে আঘাতের চেষ্টা, সীমান্ত সন্ত্রাসের নতুন রূপ। সাংকেতিক মুদ্রাকে কাজে লাগিয়ে ভারতের অর্থনীতিকে পঙ্গু করার চক্রান্ত পাকিস্তান ও চীনের। সাংকেতিক মুদ্রা, যে মুদ্রার আদতে কোনো অস্তিত্বই নেই, সেই মুদ্রাকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার 4। এমনই চাঞ্চল্যকর তথ্য বিশেষ তদন্তকারী টিমের সাইবার সেলের হাতে। আন্তর্জাতিক ক্রিপ্টোকারেন্সি চক্র চালানোর অভিযোগ।
মধ্যপ্রদেশ পুলিশ 4 জনকে গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে 5টি মডিউলেরও খোঁজ পেয়েছে পুলিশ। মধ্যপ্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দলের হাতে এসেছে আরও গুরুত্বপূর্ণ তথ্য। এই চক্রের মাধ্যমে প্রায় 50 কোটি টাকার লেনদেন হয়েছে। কি এই ক্রিপ্টোকারেন্সি? ক্রিপ্টোকারেন্সি এক ধরনের সাংকেতিক মুদ্রা যার কোনো বাস্তব রূপ নেই। এর অস্তিত্ব শুধু ইন্টারনেট জগতেই। এটি ব্যবহার করে লেনদেন শুধু অনলাইনেই সম্ভব, যার পুরো কার্যক্রম ক্রিপ্টোগ্রাফি নামে একটি সুরক্ষিত প্রক্রিয়ায় সম্পন্ন হয়। এই অনলাইন পদ্ধতিকে কাজে লাগিয়ে জালিয়াতির ছক তৈরি করেছে জালিয়াতরা। তদন্তে নেমে চক্ষু চড়ক গাছ আধিকারিকদের। এই ক্রিপ্টোকারেন্সি চক্রের আন্তর্জাতিক যোগ রয়েছে। চীন ও পাকিস্তান যোগের তথ্য সেটের হাতে। এক ব্যক্তি কিছুদিন আগে পুলিশে অভিযোগ করেছিলেন অনলাইন ট্রেডিংয়ে তার প্রায় 98 লক্ষ টাকা চুরি হয়েছে। তিনি ভুয়ো ওয়েবসাইট দ্বারা প্রতারিত হয়েছিলেন। এরপরই তদন্ত শুরু করে সিটের সাইবার সেল। সাইবার সেলের প্রধান রিপাবলিককে জানিয়েছেন ভারত পাকিস্তান সীমান্ত জুড়ে জালিয়াতি চালাচ্ছে এই মডিউলগুলি। শুধু তাই নয়, দিল্লি গুরগাঁও অঞ্চলে সক্রিয় হয়েছে একটি চক্র। এই চক্রে জড়িত পেশাদার সংস্থার কোম্পানি, সেক্রেটারি ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। পঞ্চম মডিউল দ্বারা বাকি মডিউলগুলি পরিচালিত হচ্ছে বলেও দাবি তদন্তকারীদের। জালিয়াতির পর টাকা চলে যাচ্ছে পাকিস্তানে থাকা কোনো এক ব্যক্তির কাছে, এমনই তথ্য তদন্তকারীদের কাছে। রিপাবলিক বাংলা। ক্রিপ্টোকারেন্সি কি? এই ক্রিপ্টোকারেন্সি ক্রিপ্টোকারেন্সি হচ্ছে সাংকেতিক মুদ্রা, যে সাংকেতিক মুদ্রার বাস্তবে কোনো অস্তিত্ব নেই এবং ইন্টারনেটেই তার শুধুমাত্র অস্তিত্ব। অর্থাৎ ইন্টারনেটের লেনদেনের ক্ষেত্রে এই ক্রিপ্টোকারেন্সির ব্যবহার করা হয় এবং সেক্ষেত্রেই জানতে পারা যাচ্ছে যে এই ক্রিপ্টোকারেন্সির ব্যবহার করেই কোথাও ভারতের অর্থনীতির মেরুদণ্ড ভাঙার চেষ্টা করা হচ্ছে। আমরা এ বিষয়ে কথা বলবো। নিউজরুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র নিউজ এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ। ময়ূখ, প্রথমেই তোমার কাছে জানতে চাইবো, আমরা যখন বিভিন্ন ধরনের সন্ত্রাসের রূপগুলো দেখি, এক একটা রকম নাম দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে যাতে সাধারণ মানুষ সহজে বিশ্বাস করতে পারেন বা বুঝতে পারেন। এটাও কি সীমান্ত সন্ত্রাসের একটা ধরনের রূপ? পাকিস্তান এবং চীনে বসে থেকে কিছু লোক ভারতের অর্থনীতির মেরুদণ্ড ভাঙার চেষ্টা করছে এমন এক সাংকেতিক মুদ্রা দিয়ে যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই। দেখো সমাদৃতা, তোমার মনে থাকবে যে চীনা কোম্পানিগুলো, চীনা কোম্পানির মোবাইলগুলো এবং যে চীনা সফটওয়্যারগুলো, মাঝেও তুমি জানো যে পাবজি ব্যান করা হয়েছে, তার আগে টিকটক ব্যান করা হয়েছে। একাধিক সফটওয়্যার এবং একাধিক কন্টেন্ট কোম্পানি, যেগুলো চীনা কোম্পানি, পাকিস্তানি কোম্পানি নর্মালি আমাদের দেশে ব্যান্ড আছে, এদের কিন্তু শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে সন্ত্রাসবাদী সংস্থাগুলো ব্যবহার করে না, ব্যবহার করে ভারতের অর্থনীতির মধ্যে ঢুকে পড়তে এবং ঢুকে পড়ে যে জায়গাতে আঘাত করা যায় যাতে করে আমাদের ভারতীয় অর্থনীতিটা ভেঙে পড়ে, সেই জিনিসগুলো করতে। এবার ক্রিপ্টোকারেন্সি কি? সাধারণ যারা আমরা মধ্যবিত্ত বাঙালি, যারা এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখছি, যারা মালদায় আছি, মুর্শিদাবাদে আছি, হাবড়ায় আছি, হাওড়াতে আছি, হুগলিতে আছি, তাদের জন্য খুব সহজভাবে বিষয়টা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনি হয়তো মাঝে মধ্যেই মেলে একটা মেল পাবেন কিংবা একটা SMS পাবেন, যেখানে হয়তো লেখা থাকবে যে আপনি 10 কোটি টাকা পেয়েছেন, কোকাকোলা কোম্পানি বা অমুক কোম্পানি, তমুক কোম্পানি, এরকম ভাবে আপনাকে লটারির টাকা দেওয়া হয় এবং আপনি সেটা নিয়ে হাসাহাসি করেন, এটা নিয়ে আপনি বন্ধুদেরকে দেখান, এটা নিয়ে আপনি লিঙ্কে ক্লিকও করে ফেলেন কোনো সময়। সাবধান থাকুন, কারণ এই মুহূর্তে চীনা এবং পাকিস্তানি কিছু সন্ত্রাসবাদী সংস্থা এই ধরনের বিষয়টাকে সামনে আনছে। আপনার মনে থাকবে ফেসবুকে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের আকর্ষণীয় গেম চালু হয়, যে গেমগুলোকে সন্ত্রাসবাদী সংস্থাগুলো সেই গেমগুলোর সহায়তা নেয়, যাতে করে একবার আপনি ক্লিক করবেন এবং ব্যাক টু ব্যাক অনেকগুলো লিঙ্কের মধ্যে চলে গিয়ে আপনার কিছু ব্যক্তিগত ছবি সামনে চলে আসে এবং আপনার মেল থেকে শুরু করে যাবতীয় ডেটাবেসে, আপনার মোবাইলে, আবারও বলছি সাবধান হন, আপনার মোবাইলে এরকম অনেক ব্যক্তিগত মুহূর্তের ছবি এই হ্যাকাররা, যারা আগে হ্যাকার ছিল, এখন সন্ত্রাসবাদীরা এই হ্যাকারদেরকেও ব্যবহার করছে, সেই ব্যক্তিগত মুহূর্তের ছবিও সন্ত্রাসবাদীরা নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করে এত টাকা ক্রিপ্টোকারেন্সি দিতে হবে। এবার এই ক্রিপ্টোকারেন্সির বিষয়টা কি? আমরা জানি যে ক্রিপ্টোকারেন্সি এক ধরনের মুদ্রা, যেটা এই মুহূর্তে ডিজিটাল কারেন্সি হিসাবে সারা বিশ্ব জুড়ে চালু আছে। ইনভেস্টমেন্টের জন্য অনেকে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করছে, কিন্তু
প্যারালাল যেখানে FICN এর কথা হয়, তুমি জানো জাল নোটের ব্যবসা যেভাবে বিস্তার করেছিল, এবার এই গোটা জাল নোটের ব্যবসা, জাল টাকার ব্যবসা, ফরেন কারেন্সি, ফেক কারেন্সির যে বিষয়টা, সেটা কার্যত ডিজিটালে চলে গেছে এবং ক্রিপ্টোকারেন্সিও জাল করে এই ধরনের করা হচ্ছে। সুতরাং মানুষকে আমাদের সচেতন রাখার জন্য রিপাবলিক বাংলার তরফ থেকে বলতে হচ্ছে, এটা আমরা আগেও ডিজিটাল যারা এক্সপার্ট আছে, সাইবার এক্সপার্ট আছে, তারা বারবার বলেছে, এমন কোনো লিংক ক্লিক করবেন না, এমন কোনো মেলে স্প্যাম ক্লিক করবেন না যেখানে আপনাকে অ্যাবনর্মাল টাকার একটা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। আপনাকে বলা হচ্ছে যে আপনি লটারিতে কয়েকশো কোটি টাকা জিতেছেন, আপনাকে বলা হচ্ছে 2 কোটি টাকা জিতেছেন, আপনি অবিলম্বে এই নাম্বারে যোগাযোগ করুন, এই লিঙ্কে গিয়ে টাকাটা দাবি করুন। এইগুলো কিন্তু শুধুমাত্র মজার জন্য বা হ্যাকিংয়ের জন্য ব্যবহার হচ্ছে না, এখন এগুলোর সাথে সন্ত্রাসবাদী যোগও পাওয়া যাচ্ছে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। সমাদৃতা, এখান থেকে ময়ূক আর একটা বিষয় একটু স্পষ্ট করতে যাবো তোমার কাছ থেকে, যেরকমটা তুমি সাবধান করছো রিপাবলিক বাংলা দর্শকদেরকে। এখানে আমরা জানতে পারছি যে 98 লক্ষ টাকা চুরি হয়ে গিয়েছে এক ব্যক্তির, যার তদন্তে নেমে এই ক্রিপ্টোকারেন্সির বিষয়টা বেরিয়ে এলো। আমরা অনলাইনে যখন বিভিন্ন ভিডিও দেখি, বিভিন্ন সিরিয়ালের ভিডিও ক্লিপিংস এখন অনেকেই মোবাইলে ইউটিউবে দেখেন, সেখানে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির সংস্থা তাদের বিজ্ঞাপন দেখায়। সেক্ষেত্রে মানুষ অবশ্যই চাইবেন, আমরা প্রত্যেকে জানি বিনিয়োগের জায়গা হিসেবে ক্রিপ্টোকারেন্সি বেছে নেন অনেকে, তারা কতটা সাবধান হওয়া তাদের এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন, কারণ এই টাকা কোথাও আমাদের দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভাঙার জন্য কাজে লাগাচ্ছে পাকিস্তান, চীন। একদমই তাই। পাকিস্তান এবং চীনের ক্ষেত্রে দাঁড়িয়ে তারা যে কাজটা করে যাচ্ছে, ভারতবর্ষের মতন আমরা পাকিস্তানের ক্ষেত্রে দাঁড়িয়ে কিছু বিশেষজ্ঞ বলে যে আমরা যে সময় IIT IIM বানাচ্ছিলাম, পাকিস্তান সেই সময় নিজেদের টেরার হাবগুলো বানাচ্ছিল এবং তার ফলও পাকিস্তান ভুগছে। পাকিস্তানের সবচেয়ে বড় ব্যবসার ক্ষেত্রে দাঁড়িয়ে যে সমস্যাগুলোর মধ্যে পড়ছে, সেগুলোকে কার্যত নিয়ন্ত্রণ করছে এখন সন্ত্রাসবাদী সংস্থাগুলো। এবং পাকিস্তানের ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদেরকে কেন সতর্ক হতে হবে, কারণ কি পাকিস্তান এবং চীন আগে যে হ্যাকাররা, নাইজেরিয়ার যে হ্যাকাররা, যাদেরকে বিশ্ব জুড়ে কুখ্যাত ছিল, যারা যে কোনো সফটওয়্যার দিয়ে যে কোনো ধরনের ম্যালওয়্যার ঢুকিয়ে দিয়ে হ্যাকিং করত এবং আপনার থেকে ব্ল্যাকমেলিং করে টাকা নিত, এত সংস্থায় ক্রিপ্টোকারেন্সি দিয়ে মেল অ্যাকাউন্টটাকে ছাড়িয়ে নিয়ে এই ধরনের করত। এবার ভয়ের বিষয় হচ্ছে সেই হ্যাকিংগুলো এবার করা হচ্ছে সন্ত্রাসবাদী হামলার জন্য। সাইবার অ্যাটাক আরেকটা ওয়ান স্টেপ ফার্দার গিয়ে সাইবার অ্যাটাকটাকে স্পেসিফিকভাবে ব্যবহার করা হচ্ছে ভারতের অর্থনীতিকে পঙ্গু করার জন্য। যদিও আবারও বলছি, ভারতের অর্থনীতি হোক, ভারতের সার্বভৌমত্ব হোক বা সুরক্ষা, ভারত নিজেরটা বুঝে নেবে, কিন্তু পাকিস্তান এবং চীনের এই যে কুচক্রটা যেটা চলছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে রিপাবলিক বাংলাও কিন্তু সাবধান করছে। কারণ কি বিশেষজ্ঞরা মনে করছেন এটা হয়েছে ভারতেই, ভোপালে হয়েছে, মুম্বাইতে এর আগে সাইবার অ্যাটাক হয়েছে, একাধিক ওয়েবসাইটে ক্রিপ্টোকারেন্সি নিয়ে ব্ল্যাকমেলিং করা হয়েছে। খুব সহজভাবে বাংলা ভাষায় আবারও বলছি, এমন কোনো মেল যে মেল সাধারণভাবে দেখলে নিষ্পাপ মেল হতে পারে, মজার মেল হতে পারে, সেই মেলগুলো যদি সামান্যতম সন্দেহ হয় ডিলিট করুন। সেগুলো ক্লিক করলে আপনি নিজেও জানেন না, আপনি নিজেও হয়তো সন্ত্রাসের বলি হতে পারেন। হ্যাঁ, তুমি অনেক ধন্যবাদ ময়ূক রঞ্জন ঘোষ, আমাদের সিনিয়র নিউজ এডিটর ছিলেন আমার সঙ্গে নিউজ রুম থেকে। এবং যেরকমটা ময়ূক সাবধান করলো, অবশ্যই কোনো লিঙ্কে ক্লিক করার আগে ভেবেচিন্তে ক্লিক করুন, কারণ কোথাও 98 লক্ষ টাকা গায়েব হয়ে গেছে কোনো ব্যবসায়, এবং এভাবে আপনার টাকাও গায়েব হয়ে যেতে পারে। এবং কোথাও আপনার টাকা গায়েব করে দিয়ে আপনারই দেশের বিরুদ্ধে সেটা কাজে লাগাবে পাকিস্তান বা চীনে বসে থাকা কোনো সন্ত্রাসবাদী। আমরা নজর রাখবো পরের খবরে, ঢাকার দিকে নজর রাখবো। ঢাকা বিধ্বংসী আগুন, ঢাকা লাগোয়া রূপগঞ্জে একটি খাদ্য প্রস্তুতকারক সংস্থার কারখানায় কমপক্ষে 50 জনের মৃত্যু, নিখোঁজ অনেকে, আতঙ্কের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আহত কমপক্ষে 25। আবার বিধ্বংসী আগুনে পুড়ল ঢাকা। খাদ্য প্রস্তুতকারক সংস্থার কারখানায় আগুন। কারখানাটিতে জুস ও সফট ড্রিঙ্ক তৈরি হতো। আতঙ্কে অনেকে বহুতল থেকে ঝাঁপ দেন। দুর্ঘটনার সময় কারখানার মেন গেট বন্ধ ছিল। হয়তো 1000 বেশি হবে, 1200-1300 হবে। কিছু লাফে পড়ছে আর নিচে, যেগুলো তো বেঁচে আছে আর যেগুলো মরে গেছে আর বাকিগুলো তো ভিতরে আটকে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। ঘেঞ্জি এলাকায় হওয়ায় কারখানার ভেতরে ঢুকতে সমস্যায় পড়েন দমকল কর্মীরা। খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন, দুই দিকে রাস্তা আছে আর বাকি দুই দিকে আমাদের কোনো গাড়ি যেতে পারে না, যে উপরে উঠা যাচ্ছে না। তারপরেও আমাদের লোক এখন 3তলা 4তলা পর্যন্ত আস্তে আস্তে ভিতরে দিয়ে ঢুকেছে সিঁড়ি দিয়ে। তো আশা রাখি
যে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। সূত্রের খবর, কারখানার নিচের তলায় আগুন লাগে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকায় দ্রুত তা ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের পর এখনো কারখানার বেশ কয়েকজন কর্মীর খোঁজ মেলেনি। তলায় কাজ করছে, পাঁচটার পরে তো নেই, আর কোনো কথাবার্তা নাই, আর কোনো কথা নাই। মোবাইল বন্ধ, এখন পর্যন্ত মোবাইল বন্ধ। ও আল্লাহ! ঢাকায় বহুতলে অগ্নিকাণ্ড নতুন নয়। একাধিকবার বহুতলের পুরনো কারখানায় আগুন লেগেছে, প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। কারখানার অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু তাতেও হুঁশ ফিরছে কই? রিপাবলিক বাংলা। এবার নজর রাখবো ভ্যাকসিনেশন সংক্রান্ত খবরে। ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে দ্রুত শুরু হবে 12 থেকে 18 বছর বয়সীদের টিকাকরণ। জাতীয় ভ্যাকসিন বিশেষজ্ঞ দলের প্রধানের আশ্বাস, সেপ্টেম্বরে টিকাকরণ কর্মসূচি শুরু হওয়ার সম্ভাবনা। করোনা চিন্তা বাড়াচ্ছে। তৃতীয় ঢেউ আছড়ে পড়লে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিশু কিশোররা। তাই দেশ জুড়ে অবিলম্বে শিশু কিশোরদের টিকাকরণের দাবি জোরালো হচ্ছে। বেশ কয়েকটি সংস্থা ইতিমধ্যে ট্রায়াল শুরু করেছে। বেশ কয়েকটি ট্রায়াল এখনও দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে। এরই মধ্যে জাতীয় ভ্যাকসিন বিশেষজ্ঞ দলের প্রধান NK আরোরার দাবি, দ্রুত শিশু কিশোরদের টিকাকরণ শুরু করতে চায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেপ্টেম্বর মাস থেকেই টিকাকরণ শুরু হতে পারে। সূত্রের খবর, ডিসিজিআইয়ের কাছে অনুমোদনের আবেদন জাইডাস ক্যাডিলার। জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য অনুমোদনের আবেদন। দেশে বছরে 120 মিলিয়ন ভ্যাকসিন তৈরির পরিকল্পনা। ড্রাগ নিয়ামক সংস্থা ডিসিজিআইয়ের অনুমোদন মিললে 12 থেকে 18 বছর বয়সীদের উপর প্রয়োগ করা যাবে জাইডাস ক্যাডিলার টিকা। তবে পাশাপাশি অন্যান্য যে টিকার ট্রায়াল চলছে, সেই টিকাগুলিও খুব দ্রুত প্রয়োগের জন্য পাওয়া যাবে বলে আশ্বাস স্বাস্থ্য মন্ত্রকের। রিপাবলিক বাংলা। সম্পূর্ণ টিকাকরণ যাদের হয়ে গেছে তাদের আর বুস্টার ডোজের প্রয়োজন নেই, ফাইজার ও মডার্নাকে জানিয়ে দিল মার্কিন প্রশাসন। একদিকে ফাইজার আর মডার্নার আবেদন তৃতীয় ডোজ বা বুস্টার ডোজের জন্য ট্রায়ালের ছাড়পত্র দেওয়া হোক। আর এই আবেদনের দিনই মার্কিন 3 সরকারি সংস্থা FDA, CDC এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ জানিয়ে দিল বুস্টার ডোজের কোনো প্রয়োজনই নেই। এই 3 সংস্থা টানা গবেষণা চালায় এই নিয়ে। ল্যাবরেটরি থেকে পাওয়া তথ্য খতিয়ে দেখা হয় ক্লিনিক্যাল ট্রায়ালে পাওয়া তথ্য। বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে পাওয়া তথ্য দেখা হয়। গবেষকদের মতে এখনই দরকার নেই বুস্টার ডোজ। তবে বুস্টার ডোজের জন্য তৈরি রয়েছেন তারা। যখনই প্রয়োজন হবে তখনই মিলবে এই বুস্টার ডোজ। গবেষকরা জানাচ্ছেন 60% মার্কিন নাগরিকের টিকাকরণ সম্পূর্ণ। গবেষণায় দেখা যাচ্ছে ফাইজার ও মডার্নার টিকা যারা নিয়েছেন তারা করোনা থেকে 91% সুরক্ষিত। সেক্ষেত্রে এখনই বুস্টার ডোজের কোনো প্রয়োজন নেই। ভবিষ্যতে কখনো প্রয়োজন হলে তখন বুস্টার ডোজের কথা ভাবা হবে। এদিকে এদিনই বুস্টার ডোজের ট্রায়ালের জন্য ছাড়পত্র চেয়ে আবেদন করেছে ফাইজার ও মডার্না। সেক্ষেত্রে প্রস্তুত থাকার জন্য আপাতত ট্রায়ালে অনুমোদন মিলবে কিনা সেটাই এখন দেখার। রিপাবলিক বাংলা। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস। বারাণসীর নৌকা চালকেরা তাই এবার হাল ধরতে বিকল্প পথে। ডিজেলের বদলে এবার CNG ব্যবহার করবেন তাঁরা। বারাণসীর গঙ্গার ঘাট, ঘন্টার পর ঘন্টা বসে যেখানে কাটিয়ে দেওয়া যায় অনেকটা সময়। আর গঙ্গায় জলবিহার হলে তো সোনায় সোহাগা। তবে ডিজেলের দাম বৃদ্ধি ও করোনা হাসি কেড়ে নিয়েছে বোট চালকদের। করোনার আগে যা ছিল পর্যটকদের হট ফেভারিট, এখন সেখানে শূন্যতা। সঙ্গে দোসর হিসেবে রয়েছে ডিজেলের মূল্য বৃদ্ধি। पेट्रोल 100 পেরিয়েছে, ডিজেলও কোথাও কোথাও 100 কাছাকাছি। मगर जब सीएनजी जो होती है, जो हमारे पास बड़ी बड़ी बोट है, हमारे पास 40 आदमी की बोट है, 60 आदमी की बोट है, तो सीएनजी उस हिसाब से लकड़ी जो हिसाब से लगना चाहिए। मगर सीएनजी लगाने की वजह से जो हमारे जो प्रदूषण है वो कम हो जाएंगे। এবার বোট চালকদের পাশে দাঁড়ালো প্রশাসন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঊর্জা গঙ্গা প্রকল্পের আওতায় ডিজেল চালিত বোটগুলি এবার সিএনজি চালিত করা হবে।
এরই মধ্যে 100-র বেশি বোটকে সিএনজিতে পরিণত করা হয়েছে। अस्थायी रूप से वो न सिर्फ संचालित हो गया है, मुझे ये बताते हुए खुशी है कि गेल के सहयोग से और वाराणसी स्मार्ट सिटी के सहयोग से हम लोग वर्तमान में 100 से ज़्यादा बोट को सीएनजी बोट में कन्वर्ट कर चुके हैं और उन नाविकों से भी हमारी बातचीत हुई है और सभी लोग काफ़ी प्रसन्न हैं। দীপাবলিতে আলোয় ভাসবে গঙ্গার ঘাট। দীপাবলির মধ্যেই সব বোটকে সিএনজি চালিত করা হবে। তাতে বাড়বে পর্যটক, ঘুরে দাঁড়াবে ভেঙে পড়া পর্যটন শিল্প। রিপাবলিক বাংলা। পর্যটকদের ভিড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে করা পদক্ষেপ উত্তরাখণ্ডে। কেম্পটি ফলসে একসঙ্গে 50 জনের বেশি নয়, পর্যটকেরা আধ ঘন্টার বেশি থাকতেও পারবেন না। এই ছবি ভাইরাল নেট মাধ্যমে। কেম্পটি ফলসে ঠাসাঠাসি ভিড়, নেই দূরত্ববিধির বালাই, মাস্কও বেশিরভাগের মুখে নজরে পড়ছে না। আর এ ছবি দেখে শিউরে উঠছে দেশ, এমনকি দুশ্চিন্তা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীও। করোনা যে এখনো বর্তমান এ ছবি দেখে মনেই হচ্ছে না। চিকিৎসকেরা বারবার বলছেন টিকাকরণের পাশাপাশি দূরত্ববিধি অত্যন্ত জরুরি মাস্ক পরে থাকা। কিন্তু এ ছবি প্রশ্ন তুলে দিচ্ছে, নিজের ভালোটা কি নিজে বুঝছেন না পর্যটকেরা? প্রধানমন্ত্রীর দুশ্চিন্তা প্রকাশের পরই তৎপর হয় উত্তরাখণ্ড প্রশাসন, সঙ্গে সঙ্গে জারি হয় বিধিনিষেধ। কেম্পটি ফলসে একসঙ্গে 50 জনের বেশি নয়, পর্যটকেরা আধ ঘন্টার বেশি থাকতে পারবেন না, মানতে হবে শারীরিক দূরত্ববিধি, পরতে হবে মাস্ক। শুক্রবারই উত্তরাখণ্ড জেলা প্রশাসন নির্দেশিকা জারি করে, নির্দেশ না মানলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রিপাবলিক বাংলা।